ভয় এমন এক অনুভূতি যা মানুষের জন্মগত। কেউ পারে না এই ভয় থেকে নিজেকে আগলে রাখতে। চলুন আজ শুনে নিই তেমনই এক ভয়ের গল্প। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া, রক্তস্নাত ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোক উজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। আসুন শুনে নি ফণীন্দ্রনাথ পালের কাহিনী অবলম্বনে আজকের আমাদের বিশেষ নিবেদন, এক গ্রাম বাংলার পটভূমিকায় ভূতের গল্প, রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। গল্পের শেষে রয়েছে আপনাদের জন্য একটি প্রশ্ন, তাই পুরো গল্পটি শুনে সঠিক উত্তরটি লিখে যান কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতার নাম আমরা উল্লেখ করব পরবর্তী গল্পে। শুনতে থাকুন রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। কলকাতার ক্রোশ 10 দক্ষিণে আমার শ্বশুর বাড়ি। গ্রামটা বেশ বড় এবং প্রাচীন। এককালে খুবই বর্ধিষ্ণু ছিল। তার প্রমাণস্বরূপ বহু বড় বড় অট্টালিকা গ্রামের বুকের উপর আজও জাজল্যমান। তার বেশিরভাগই বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি কতগুলো বাড়িতে আবার আলো জ্বলতে আরম্ভ করেছে। কলকাতা উন্নতিকামী মহারথীদের তাড়া খেয়ে মনে হয় অনেকেই গ্রামের এই পরিত্যক্ত বাড়িগুলোতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং অত্যন্ত অনিচ্ছার সাথে নিরুপায় হয়েই সেখানে পাকাপাকিভাবেই থাকার ব্যবস্থায় আত্মনিয়োগ করেছে। তাছাড়া গ্রামটা একটা নদীর উপর, ছোট নদী। বর্ষায় ফুলে ফেপে উঠলেও চৈত্র বৈশাখে শুকিয়ে কাঠ হয়ে যায়। কয়েক জায়গায় লোকে হেঁটেও পার হয়, কিন্তু নৌকা চলাচলের পথ একেবারেই রুদ্ধ হয়ে যায় না। তাই ব্যবসা বাণিজ্যের সুবিধা বুঝে অনেক নতুন লোকও গ্রামে বসবাস করতে আরম্ভ করেছে। ফলে গ্রামটি তার আগের অবস্থা একেবারে ফিরে না পেলেও কিছুটা ফিরে পেতে সক্ষম হয়েছে। আমার শ্বশুরমশাইয়ের বাড়িটা দীর্ঘ 20 বছর ধরে এমনই পরিত্যক্ত। তিনি শুধু রাউলপিন্ডি অঞ্চলে চাকরি করতেন। 5 বছর অন্তর দিন 2-3 জন্য বাড়িতে এসে থেকে যেতেন। প্রতিদিন সন্ধ্যায় যাতে ভিটায় বাতি পড়ে সেই জন্যে এক দরিদ্র প্রতিবেশীকে তিনি একতলায় 2 ঘরে থাকতে দিয়েছিলেন এবং বাড়ি মেরামতের জন্য তাকে মাসে মাসে কিছু পাঠিয়েও দিতেন। কিন্তু বাড়ি এসে লোকের মুখে শুনতেন প্রতিদিন দূরের কথা, প্রতি সপ্তাহে 2 ঘর ছাড়া অন্য কোনো ঘরে আলো পড়ে না এবং মেরামতের জন্য পাঠানো টাকার 15 আনা 3 পয়সা প্রতিবেশীটি নিজের তহবিলে ভুক্ত করেন এবং বাড়িটাকে বাকি 1 পয়সায় কোনো রকমে খাড়া করে রাখেন। তবুও বলবার উপায় নেই। থাক সে কথা। 25 বছর চাকরি পূর্ণ হতেই শ্বশুরমশাই পেনশন নিয়ে কলকাতায় এলেন। মাস 2 সেখানে থেকে গ্রামের বাড়িটাকে নিজের তত্ত্বাবধানে মেরামত করে বহুদিন পরে সেই পরিত্যক্ত গ্রামের বাড়িতে পুনঃপ্রবেশ করলেন। পুজোর ছুটিটা সেখানে অতিবাহিত করার জন্য আমি নিমন্ত্রিত হলাম। সে গ্রামে এর আগে আমি কোনোদিন যাইনি। গ্রামে প্রবেশ করতেই হঠাৎ একজনকে দেখতে পেলাম। একজন বৃদ্ধ গোছের লোক বড় বটগাছটার নিচটায় বসে আছে। মাথা ভর্তি চুল, এক মুখ দাড়ি এবং আশ্চর্য রকম ভাবে তার মাথার একদম পিছন দিকে রয়েছে একটি টিকি, যেমন ব্রাহ্মণ পণ্ডিতদের থাকে। দেখে কিছুটা অবাক হলাম। তার সামনে গেলাম, তাকে বেশ খানিকটা করে জিজ্ঞেস করলাম আমার শ্বশুরমশাইয়ের বাড়ির ঠিকানাটি, কিন্তু তার মুখে কোনো রকম সাড়া নেই। বয়স্ক ভদ্রলোক একদিকে ইঙ্গিত করে, সেদিকেই আমার শ্বশুর বাড়ি পড়ে বটে। তাই খুব একটা কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাই। পিছনে ঘুরে তাকাতেই দেখি বয়স্ক বৃদ্ধ ভদ্রলোকটি আমার দিকে চেয়ে আছে। তার মুখে চোখে এক আশ্চর্য ভীতি ও রাগ খেলা করছে।
গ্রামটা দেখে আমার ভারী আনন্দ হলো। ঘুরে ঘুরে মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালাম। এখানে আসার দিন সকালবেলায় নিচে একটা গোলমালের শব্দ আমার কানে যেতেই আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমার স্ত্রী মনোরমা এর মধ্যে বিছানা ত্যাগ করেছে। একবার খালি বিছানাটার দিকে চেয়ে ব্যাপার কি জানবার জন্য আমি তাড়াতাড়ি নিচে নেমে দেখলাম সেই প্রতিবেশী ও অবনীর মধ্যে খুব চিৎকার করে বচসা চলছে। অবনী আমার জ্যেষ্ঠ শ্যালক, সে আর আমি প্রায় সমবয়সী। আমরা দুজনেই এমএ পড়ি। আমার দিকে চেয়ে অবনী বলল, এই পাড়া গিয়ে লোকের আক্কেলটা একবার দেখ দেখি, ওঠবার নামটা নেই, আর চিরটা কাল বাড়িটা তো উনি একা ভোগ করে আসছেন। মাঝপথে বাধা দিয়ে প্রতিবেশী শ্লেষের সাথে বলে উঠল, দুপাতা ইংরেজি পড়ে ভারী লম্বা লম্বা কথা হয়েছে। বুঝকে গিয়ে তো বাপের সঙ্গে তুই জানে আমার খোসামত না করে রাখলে এবারে একখানা ইটও থাকতো না। এখন কাজ ফুরিয়েছে কিনা, তাই আমি পাজি যাব তোদের এই আস্তাকুট থেকে আজই উঠে যাব। তবে বলে রেখে রাখছি, কেমন করে এ বাড়ি তোরা ভোগ করিস তাও দেখবো। এখন তাড়াচ্ছিস, পরে আবার এখানে এনে রাখবার জন্য বুস্তি গর্বকে নিয়ে আমার পায়ে ধরতে হবে রে। বুস্তি গর্বকে নিয়ে আমার পায়ে ধরতে হবে। ওপর তলায় এই যে আরামে ঘুমোচ্ছিস, এ কার দয়ায়? এই শর্মার ব্রহ্মদৈত্যটাকে আগলে রেখেছি কিনা, তাই কিছু না বলে আজই তো আমি যাচ্ছি, গেলেই টের পাবি। গ্রামের মধ্যে গুণী আর কে আছে যে ব্রহ্মদৈত্যকে ঠেকিয়ে রাখবে? না হলে তোর বাবা এমনই দাদা কর্ণ কিনা যে শুধু আমায় দুটো ঘর ছেড়ে দিয়েছিল। কি দুর্দশা হয় তোদের তা আমি দেখবো। যাচ্ছি তো, যাচ্ছি। হো হো করে হেসে অবনী বলল, ফন্দিটা মন্দ বের করনি, কিন্তু ব্রহ্মদৈত্য তাড়াবার মন্ত্র তোমার চেয়ে আমরাও বড় কম জানি না। এখন তুমি দয়া করে ঘাট থেকে নামলে যে আমরা রেহাই পাই। উঠছি করে 2 মাস কাটিয়ে দিলে ওঠার নাম পর্যন্ত নেই। এখন ভালো উঠবে না অন্য ব্যবস্থা করতে হবে? প্রতিবেশী চিৎকার করে উঠল। তারপর বলল, তুই কি বাড়ির গুমর দেখাচ্ছিস? তুই কি বাড়ির গুমর দেখাচ্ছিস? দুখানা ভাঙা ইটের মতো তো বাড়ি। জানিস, আমি ইচ্ছে করলে এমন বাড়িতে থাকতে পারি, তোদের সমস্ত বাড়িখানে এক করলো তাই একটি ঘরের সমান হয় না। রাজবাহাদুর কত সাধ্য সাধনা করেন, তোর বাবার জন্যই থাকিনি, বেশ আর ধরা পড়লো। এই তো যাচ্ছি, গিয়ে দেখে আসিস একবার বাড়িটা। চোখ ঠিকরে যাবে। আমিও এসে দেখে যাব ব্রহ্মদৈত্য। অবনী কি বলতে যাচ্ছিল আমার শাশুড়ি ঠাকুরন দরজার আড়াল থেকে তাকে ডাকলেন। অবনী তক্ষুনি ঝগড়া বন্ধ করে তার কাছে গিয়ে বলল, আরে কেন ডাকছো মা? যেমন করে হোক ওকে আজ আমি তাড়াবো। শাশুড়ি বললেন, ঝগড়াঝাটি করিস না বাবা, উনি আসুন, এসে যা ভালো হয় করবেন। অবনী হেসে বলল, এই ব্রহ্মদৈত্যের ভয় পেলে নাকি মা? আরে ওর চালে কি আর বুঝতে পারলে না? এমনি তো ওর আর থাকা চলে না এখানে, তাই ও মনে করছে এইরকম ভয় দেখালে আর কেউ তাকে কিছু বলবে না, সে বেশ ভালোভাবেই এখানে বাড়ি দখল করে থাকতে পারবে। না বাবা, ভয় পাওয়ার কথা হচ্ছে না। আমাদের এখানে বাড়ি হলেও আমরা এখন নতুন লোক হয়ে পড়েছি। কি দরকার পাড়াপড়শির সঙ্গে ঝগড়া করে? উনি বাড়িতে ফিরে এসে যা হোক ব্যবস্থা করবেন। আচ্ছা বেশ, তাই হবে মা, তাই হবে। এখন আমরা দুইজনে উপরে চলে গেলাম। আমি বললাম, লোকটা ধূর্ত বটে, মার মনে ভয় জাগিয়ে তুলেছে। না, ওকে আর তাড়াতে পারছো না। ওকে তাড়াতেই হবে। ওরকম লোকের সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকা যেতে পারে না। আরে আমরা যদি 2 মাসের জন্য বাড়িতে আসতাম,
সে না হয় আলাদা কথা। আর তাছাড়া কিরকম অসুবিধা হচ্ছে দেখছো তো। ওকে তাড়ালে ব্রহ্মদৈত্য ঘাড়ে চেপে বসবে যে। তার ওষুধেরও ব্যবস্থা করা হবে। আমার শাশুড়ি মা পরদিনই কিন্তু একটা সস্তায়নের ব্যবস্থা করলেন। বললেন, ছেলেপুলে নিয়ে ঘর করতে গেলে সব জিনিস অমন হেসে উড়িয়ে দেওয়া যায় না। এর দিন তিনেক পরে প্রতিবেশী তার নিজের বাড়িতেই উঠে গেল, রাজা বাহাদুরের বাড়িতে নয়। তার জীর্ণ বাড়িটার মেরামতের খরচা অবশ্য সে শাশুড়ি মার কাছ থেকে আদায় করে নিল, কিন্তু নিজের বাড়িতে বসেও চিৎকার করে ভয় দেখাতে ছাড়ল না। সে চলে যাওয়ার পরের দিন থেকে বাড়ির মেয়েরা বড় গোলযোগ আরম্ভ করল। সন্ধ্যার বা রাতের দিকে হঠাৎ কোনো শব্দ হলে মেয়েরা সব ছুটে এসে আমার শাশুড়ির চারিদিকে গিয়ে জড়ো হতো এবং ভয়ার্ত দৃষ্টিতে তার মুখের দিকে চাইত। তখনই খোঁজ নিয়ে জানা যেত একটা শেয়াল কিংবা গোসাপ পাঁচিলের পাশ দিয়ে ছুটে যাচ্ছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে আমার স্ত্রী মনোরমা কাঁপা কাঁপা দুটো হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে বলে উঠত, এই শুনছো, ছাদের উপর পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে আমারও মনে হতো সত্যিই যেন কে ছাদের উপর পায়চারি করছে। বুকের ভিতরটা কি জানি কেন মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠত, কিন্তু কান খাড়া করে থাকলে আর কিছু শুনতে পেতাম না। তখন স্পষ্ট বুঝতে পারতাম এটা হঠাৎ ঘুম থেকে ওঠা ব্যক্তির শ্রবণেন্দ্রিয়ের বিকার মাত্র। এমনিভাবে দিন চারেক চলল। তারপর একদিন মনোরমার কাঁপা হাতের ধাক্কায় হঠাৎ জেগে উঠে বসে ছাদের উপর মানুষের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পেলাম। মনোরমার সমস্ত দেহ তখন ঠকঠক করে কাঁপছে। আমার দেহ না কাঁপলেও আমি ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠলাম, কিন্তু মুহূর্তের মধ্যে মনকে বশে এনে মনোরমার হাত ধরে ঘর থেকে বের হলাম এবং শাশুড়ির কাছে তাকে বসিয়ে রেখে ছাদের সিঁড়ির দিকে অগ্রসর হলাম। এমন সময় অবনী দরজা খুলে তার ঘর থেকে বেরিয়ে এসে হেসে বলল, কি হে, অত ছোটাছুটি করছো কেন? হ্যাঁ, ছাদের উপর পায়ের শব্দ শুনে বুঝি? তুমিও দেখছি মেয়ে মানুষ হয়ে গেলে। কিন্তু ব্রহ্মদৈত্যের পায়ের শব্দ নয়, ও হচ্ছে ভামের ছোটার শব্দ। দেখবে এসো আমার সঙ্গে, দেখবে এসো। আমরা দুজনে ছাদে গিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে আমাদের দেখি কি একটা জানোয়ার সশব্দে ছুটে পালিয়ে গেল। সেদিনকার মতো মনোরমারও অন্যান্য মেয়েদের ভয় ভাঙল বটে, কিন্তু ব্রহ্মদৈত্যের আতর্কিত আবির্ভাবের ভীতি তাদের মন থেকে কিছুতেই দূর করা গেল না। এমনভাবেই দিন চলতে লাগলো। অবনী আর আমি দিনের বেলা এবং রাতে নিত্য নতুন সাজে সজ্জিত হয়ে কণ্ঠস্বর নানা রকম বিকৃত করে ব্রহ্মদৈত্যের অভিনয় করে তাদের ভয় দেখিয়ে পরম কৌতুক অনুভব করতে লাগলাম। তাদের বুঝিয়ে দিলাম এই যে সমস্ত ভূতের গল্প শোনো, তার অনেকটাই এরকম সাজানো ভূতের অভিনয়, আর কিছুটা জীবজন্তুর, কিছু আবার গাছপালার নড়াচড়ার ব্যাপার। এমনভাবেই তাদের মন থেকে একটু একটু করে ভয়ও দূর হয়ে গেল। সেদিন অবনী আর আমি বেড়াতে বেড়াতে গ্রামের অপর এক প্রান্তে গিয়ে উপস্থিত হলাম। তখন সবেমাত্র বিকেল নেমেছে। কিছুটা এগোতেই এক প্রকাণ্ড অট্টালিকা আমরা দেখতে পেলাম। তার প্রকাণ্ড জীর্ণ অবস্থা দেখে মনে হলো বাড়িটা এককালে রাজভোগ্য প্রাসাদের মতো পরিগণিত হলেও এখন জনশূন্য ও পরিত্যক্ত। কোথাও কোনো সারা শব্দ নেই। গভীর নিস্তব্ধতা যেন সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে। কিন্তু মোড় ঘুরে প্রকাণ্ড ফটকের সামনে আসতেই আমাদের সে ভুল ভেঙে গেল। দেখলাম ফটকে এক সশস্ত্র প্রহরী বন্দুক হাতে পায়চারি করছে। সে এত বৃদ্ধ যে কোমরটা তার বেঁকে গেছে। সাজ পোশাকও তেমনই জীর্ণ, তবে এককালে যে বিশেষ জমকালো ছিল, শতচ্ছিন্ন পাগড়ি, জামা ও পায়জামা সংযুক্ত জরির টুকরোগুলো তার প্রমাণ দিচ্ছে। আমাদের দেখে প্রহরী বন্দুকটা শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করল। আমি জিজ্ঞাসা করলাম, সিপাইজি, এবারই কার? কেউ থাকে নাকি এ বাড়িতে? প্রহরী তার বিস্মিত দৃষ্টি আমার মুখের উপর ফেলে বেশ পরিষ্কার বাংলায় বলল,
এই আপনারা কোন দেশের লোক বাবু, যে রাজা বাহাদুরকে চেনেন না? রাজা বাহাদুর? আমরা একজন আরেকজনের মুখের দিকে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে চাইলাম। এমন প্রাসাদ, এমন প্রহরী, রাজা বাহাদুরটি কেমন তাই জানার জন্য ভারী কৌতূহল হলো। প্রহরীকে সম্বোধন করে বললাম, আমরা বিদেশি লোক, এখানে বেড়াতে এসেছি। এ কোনো রাজা বাহাদুর তা তো আমরা জানি না। তুমি যদি মেহেরবানি করে তার পরিচয় দিয়ে দাও তাহলে খুব বাধিত হই। সিপাহী মনে হয় এইবার খুশি হলো, বলল, রাজা গোবর্ধন বাহাদুর। অবনীকে চুপি চুপি বললাম, রাজা বাহাদুরের চেহারাটা একবার দেখে আসা যাক, কি বলো হে? অবনী বলল, তা বেশ তো, চলো না। তারপর একটু থেমে হেসে নিয়ে আবার বলল, সেপাই সাহেবের হুকুম নাও। প্রহরীর দিকে চেয়ে বললাম, সিপাইজি, আমাদের একবার রাজদর্শন করিয়ে দাও। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, তোমার সাথে গল্প করলাম, বেশ বন্ধুত্ব টন্ধুত্ব হলো, একটু দেখা করার ব্যবস্থাটা করে দাও দেখিনি। কি বলে প্রহরী বন্দুকটা শক্ত করে ধরে কুঁজো হওয়া দেহটা কিছুটা সোজা করে কাঁধের উপর রেখে তার কঠোরাগত চোখের জ্বলন্ত দৃষ্টি আমার মুখের উপর নিক্ষেপ করল। তার রকম দেখে আমার বেশ হাসি পেল। কোনো রকমে হাসি চেপে বললাম, আহা, রাগ করছো কেন সিপাইজি? রাজদর্শন করবার জন্য তোমার অনুমতি তো চেয়েছি। বুঝলাম সিপাহীজির রাগ কিছুটা শান্ত হলো। সে বলল, আপনাদের তো সাহস কম নয় যে আপনারা রাজা বাহাদুরের সঙ্গে কথা বলতে চান। আর অমন কথা মুখে আনবেন না, এখনই চলে যান। কেউ দেখলে অনর্থ ঘটবে। পাহারা দেওয়া আমার কাজ, গল্প করা নয়। এই বলেই প্রহরী অন্যদিকে মুখ করে পায়চারি করতে লাগলো। অবনীকে বললাম, রাজদর্শন লাভের সৌভাগ্য যখন হলো না, চলো শুধু বাড়িটাই প্রদক্ষিণ করে দেখা যাক। অবনী বলল, তাই চলো। পথে চলতে চলতে সে বলল, বাড়ি ফিরে বাবার কাছে রাজা বাহাদুরের পরিচয়টা একবার নিতে হবে। ভেতরে কিছু ব্যাপার আছে নিশ্চয়। আমি বললাম, হ্যাঁ, আমারও তাই মনে হয়। অল্প কিছু দূর যেতেই আর একটা বাড়ির উপর দৃষ্টি পড়তেই হেসে বলে উঠলাম, ও হে, তোমাদের গ্রামে থিয়েটারও আছে দেখছি। অবনী বলল, আছে না, ছিল বলো। দেখছো না বাড়ির অবস্থা? অনেক জায়গায় বালিচুন তো খসেই পড়েছে, দু একখানে ইঁটও খসতে আরম্ভ করেছে দেখছি। আমরা তখন রঙ্গমঞ্চের ঠিক সামনে এসে দাঁড়িয়েছিলাম। সত্যিই বাড়িটার অবস্থা শোচনীয়। বিশাল ফটকটা মাকড়সার জালে আচ্ছন্ন, ভিতর থেকে লোহার শিকল দিয়ে দৃঢ়ভাবে আবদ্ধ। তবুও এককালে এটা যে কারুকার্য বিশিষ্ট সুদৃশ্য অট্টালিকার মধ্যে পরিগণিত ছিল, তার সমস্ত প্রমাণ এখনো বিলুপ্ত হয়ে যায়নি। এখনো সে পূর্ব গৌরবের কিছুমাত্র বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবনী বলল, এবারেও দেখছি রাজা বাহাদুরের ছাড়ার কারণ নয়। রঙ্গমঞ্চের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আমরা তখন সেই রাস্তা ধরেই চলছিলাম। রঙ্গমঞ্চের পিছনের ফটকে এক সশস্ত্র প্রহরীকে দেখে হঠাৎ আমরা দাঁড়িয়ে পড়লাম। চুপি চুপি অবনীকে বললাম, ওহে, সিপাহী যে। সেই রকম ছেঁড়া পোশাক পরা, তুমি ঠিকই ধরেছ, এ রাজা বাহাদুরেরই কীর্তি। কিন্তু ব্যাপার কি বলো দেখি, এখানে সিপাই পাহারা? দেখছি রহস্য যে ক্রমে জটিল হয়ে আসছে হে। তা যা বলেছ। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাখিরা আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করছে। দূর থেকে শঙ্খধ্বনিও কানে এসে পাচ্ছে। আমরা পিছনের ফটকের দিকে দু এক পা অগ্রসর হতেই দেখলাম সিপাহীজি ক্ষিপ্র হাতে তার তল্পি তল্পা বাঁধছে। আমি বললাম, কি সিপাহীজি,
তোমার ছুটি হয়ে গেল নাকি? সিপাইজি মনে হয় এতক্ষণ আমাদের দেখতে পায়নি। আমার কণ্ঠস্বর শুনে সে চমকে উঠে আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে চাইল। কিছু পরে ব্যাঘ্র কণ্ঠে বলে উঠল, সন্ধে হয়েছে দেখতে পাচ্ছেন না? এই যে কি করতে এসেছেন? এখনো দাঁড়িয়ে আছেন? পালান পালান। আমরা পরস্পরের মুখের দিকে সপ্রসন্ন দৃষ্টিতে চাইলাম। বিস্ময়পূর্ণ কণ্ঠে প্রহরী আবার বলল, আপনারা তবুও দাঁড়িয়ে রইলেন? পালান পালান, না হলে এক্ষুনি বিপদে পড়বে। সন্ধে হলে পথে কেউ হাঁটে না। আরে সিপাইজি, এসব কি বলছো? এখানে কি বাঘের ভয় আছে নাকি? সিপাইটির দুটো ভ্রু কুঞ্চিত হয়ে উঠল। সে বলল, বাঘ নয়, বাঘের বাবা আছে। মনে করছো তোমার সঙ্গে ঠাট্টা করছে? দেখতে পাচ্ছ না হাতে টোটা ভরা বন্দুক রয়েছে? এরা এক গুলিতে 5টা বাঘ কাত হয়ে যাবে, কিন্তু 500 গুলি মারলে ওর কিছু হয় না। রাম 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 রাম। বলতে বলতে সে বন্দুক কাঁধের উপর ফেলে দ্রুতপদে আমাদের অতিক্রম করে চলে গেল। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। কিছুক্ষণ নিস্তব্ধে অতিবাহিত হওয়ার পর অবনী হেসে বলল, এখানে তাহলে আরেক ব্রহ্মদৈত্য বাস করছে দেখছি। ব্রহ্মদৈত্যী আর কোন দৈত্য তা তুমি জানলে কি করে? তবে বেশ বোঝা যাচ্ছে যা হোক কিছু একটা গুরুতর ব্যাপার আছে। এ ভাঙা বাড়িতে সিপাই পাহারা, তা আবার সামনের ফটকে নয়, পিছনের ফটকে। বোধহয় কোনো লুকোনো বিদ্যা ধরিয়াছে, তাই এদিকে যাতে কেউ না আসে সেই জন্য এরকম ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে আজই গিয়ে সন্ধান নিতে হচ্ছে দেখছি। নিতে তো হচ্ছে। যাই হোক, চলো ফেরা যাক। একেই পাড়া গাঁ, সাপখোপের ভয় তো আছে নাকি? সন্ধে হবে জানলে টর্চটা সঙ্গে করে আনতুম। হ্যাঁ তাই চলো। কিন্তু ভায়া, তুমি রাত্রে সাপের নাম করলে? আমাকে কি মেয়ে মানুষ পেলে নাকি? হ্যাঁ, এখন চলো। দুজনে চলতে আরম্ভ করলাম। তখন অন্ধকার সারা গ্রামটাকে যেন গ্রাস করে ফেলেছে। ভগ্নপ্রায় রঙ্গমঞ্চটা অন্ধকারের গায়ে তখন একটা অস্পষ্ট ছায়ার মতো দেখাচ্ছিল। আমরা তাড়াতাড়ি সেটা অতিক্রম করে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলাম। একবার বাড়িটার দিকে চাইলাম। কোথায় বাড়ি? একখণ্ড জমাট অন্ধকারের বুকের উপর মাত্র একটা ক্ষীণ আলোকরশ্মি দৃষ্টিপথে পতিত হল। আমরা নিঃশব্দে দ্রুতগতিতে অগ্রসর হতে লাগলাম। অল্প কিছু দূর যেতেই লোকবসতির ভিতর এসে পৌঁছালাম। কেমন যেন একটু স্বস্তি বোধ করলাম। গৃহে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম করে জলযোগ সেরে আমরা শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বসলাম। এ কথা সে কথার পর অবনী রাজা বাহাদুরের কথা পারল। উত্তরে তিনি বললেন, রাজা বাহাদুর অতি অদ্ভুত প্রকৃতির লোক। এখন তিনি কাঙাল, তবুও তিনি গ্রামের কোনো লোকের সাথে কথা বলতে ঘৃণা বোধ করেন। কেউ দেখা করতে গেলেও অপমান করে তাড়িয়ে দেন। তিনি একাই ওই প্রকাণ্ড বাড়ির মধ্যে বাস করেন। নিজের বলতে তার আর কেউ নেই। এই বেশি দিনের কথা তো নয়, এই ধরো এই 25 বছর আগেও তার ওই প্রাসাদ লোকজনে ভরা ছিল। জাঁকজমকেরও অন্ত ছিল না সেখানে। তার মতো অত্যাচারী, দুর্দান্ত, লম্পট, নৃশংস, মাদকাসক্ত জমিদার খুব অল্পই দেখতে পাওয়া যেত। তারপর ওই বছর 5 মধ্যে একে একে তিনি স্ত্রী, পুত্র সব হারালেন এবং দেনার দায়ে বিষয় সম্পত্তি সমস্তই নিলাম হয়ে গেছিল। এখন তার ওই নিজের বলতে ওই বাড়িটা এবং সামান্য কিছু ভূ সম্পত্তি, তাতেই কোন রকমে তার দিন কাটে আর কি। বাড়িতে একটা সরকার এবং 2টো বন্দুকধারী বরকন্দাজ আছে। ওই যে প্রতিবেশী আমার বাড়ি দখল করে এতদিন বসবাস করছিল, তিনি এই রাজা বাহাদুরের সরকার। 10 টাকা মাইনে পান। সেই রাজপ্রাসাদের এক কোণে থাকার প্রার্থনা জানাতে গিয়ে
তিনি রাজা বাহাদুরের কাছে একদিন এমন ধমক খেয়েছিলেন যে আর কখনো সে কথা মুখেও আনেননি। জানো, এই রাজা বাহাদুরের একটা আবার থিয়েটারের দল ছিল। কলকাতা থেকে মোটা মাইনে দিয়ে তিনি ওই অভিনেতা অভিনেত্রী নিযুক্ত করে রেখেছিলেন। প্রতি সপ্তাহে খুব ধুমধাম করে সেখানে অভিনয় হতো। উজ্জ্বল আলোকময় সুশোভিত হয়ে ওই রঙ্গমঞ্চটা লোকে লোকারণ্য হয়ে যেত। অবনী প্রশ্ন করল, থিয়েটারের পিছনের ছোট ফটকে দেখলুম একজন বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে, এর কারণ তো কিছু বুঝলুম না। ওই রাজা বাহাদুরের এক অদ্ভুত খেয়াল। তবে সন্ধ্যের পর আর কোনো পাহারা সেখানে থাকে না। ভূতের ভয় নাকি কেউ থাকতে চায় না। হাজার কাজ থাকলেও গ্রামের কোনো লোকই সন্ধ্যের পর ও পথ মাড়ায় না। বলে নাকি ওই বাড়ির মধ্যে অনেক রকম শব্দ শুনতে পাওয়া যায়। হ্যাঁ, একদিন একে একজন স্পষ্ট শব্দ শুনে এসেছে। ভেতরে মানুষের গলায় কে একজন কাতরাচ্ছে। আমি হেসে বললাম, গ্রামের লোকেরা খুব ভীতু, তো একবার খোঁজ করে দেখলেই বুঝতে পারবে ও সব কিছু নয়। তাহলেই তো লোকের এই মিথ্যে ভয় ভেঙে যায়। তা যায়, কিন্তু ওই লোকে ওরকম কষ্ট স্বীকার করতে চায় না। আমার ভারী ইচ্ছে হচ্ছে গ্রামের লোকের এই মিথ্যে ভয় ভাঙিয়ে দিই। হ্যাঁ, কি দরকার, কি দরকার? ও পথে লোক বড় কেউ চলে না, যাওয়ারও কোনো দরকার নেই। বুঝতে পেরেছ? যখন কারোর কোনো ক্ষতি হচ্ছে না, তখন কাজ কি? কাজ কি পুরো বাড়ির মধ্যে গিয়ে? না, ভূত তো সব আমি বিশ্বাস করি না, কিন্তু সাপখোপ জন্তু জানোয়ার, হ্যাঁ, তারা যে সেখানে আছে আর তারাই যে ওই রকম শব্দ করে, তাতে তো আর কোনো সন্দেহ নেই। আর কিছু বললাম না বটে, কিন্তু সেই পরিত্যক্ত রঙ্গমঞ্চের রহস্যটা জানার জন্য মনটা যেন চঞ্চল হয়ে রইল। অবনীর সাথে গোপনে কথা বলে দেখলাম, তার মনও সেই দিকে টানছে। অবশেষে আমরা গোপনে পরামর্শ করে স্থির করলাম কালই সন্ধ্যার পর আমরা দুজনে সেখানে যাব। পরদিন সকালেই অবনীকে বললাম, চলো না এখনই একবার থিয়েটারের ওদিকে বেরিয়ে আসি। বাড়ি তো একবার ভিতরটাও দেখে আসবো, তারপর রাত্রি যাওয়া যাবে। এখন অবনী উৎসাহ ভরে বলল, আরে হ্যাঁ, তাই চলো। পথঘাটটাও একবার ভালো করে দেখে আসি। আজ রাত্রে সেখানে নিশ্চয়ই যাব। আমরা দুইজনে তখনই বের হয়ে পড়লাম। সমস্ত পথটা আমরা একরকম নিঃশব্দে অতিবাহিত করলাম। রাজবাড়ির সামনে এসে দেখলাম ফটক ভিতর থেকে বন্ধ। আমরা রঙ্গমঞ্চের দিকে অগ্রসর হলাম। রঙ্গমঞ্চটা তেমনই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। আশপাশে কোথাও জনমানবের সারা শব্দ নেই, কিন্তু পিছনের ফটকের কাছে গিয়ে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। কালকের সেই প্রহরী বন্দুক হাতে সেখানে পাহারা দিচ্ছে। আমাদের পায়ের শব্দ শুনে সে বন্দুকটা সোজা করে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে চাইল। তারপর রুক্ষ স্বরে সে বলল, তোমরাই না কাল সন্ধ্যের সময় এসেছিলে? আর ভোর হতে না হতে আবার এখানে এসে হাজির হয়েছ? কি মতলব এসেছ এখানে? প্রহরীর এই অভদ্রতা মার্কা কথা শুনে আমার ভারী রাগ হলো। আমি তাকে কড়া কড়া জবাব দিতে যাচ্ছিলাম, অবনী আমায় ইশারায় নিষেধ করল। অবনী বলল, দেখো সিপাহীজি, আমরা বিদেশি লোক, এই গ্রামে বেড়াতে এসেছি মাত্র। শুনলুম দেখবার মধ্যেই রাজবাড়ি আর এই থিয়েটারটি আছে। তো কাল সন্ধে হয়ে গেল বলে ভালো করে দেখতে পাইনি, তাই আজ দেখতে এসেছি, এই যা। মনে হয় এই কথাটাতেও প্রহরীর মন ভিজল না। সে বলল, বেশ, দেখা তো হয়েছে, এখন চলে যাও। দেখার হয়েছে কই বলো, খালি বাইরেটা দেখলুম, ভিতরটা তো দেখা হলো না। তুমি যদি মেহরবানি করে একটু ভিতরটা একবার দেখিয়ে দাও। খবরদার, এর ভেতরে ঢোকার চেষ্টা করবে তো গুলি করব। এখান থেকে চলে যাও বলছে। সে বন্দুক বাগিয়ে ধরল। আমরা বেগতিক বুঝে সেখান থেকে সরে পড়লাম।
কিন্তু মনটা সেখানেই পড়ে রইল। পথে যেতে যেতে আমরা ঠিক করলাম গ্রামের লোকের কাছ থেকে কিছু সংবাদ সংগ্রহ করে নিতে হবে, কিন্তু নতুন কোনো সংবাদ পাওয়া গেল না। ইতিমধ্যে আমি সেই বৃদ্ধ ভদ্রলোকটির কথা বলতে রীতিমতো ভুলে গেছি অবনীকে। সকলের মুখেই সেই এক কথা শুনলাম, ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়। সন্ধ্যার পর কেউই ও পথ দিয়ে চলাফেরা করে না। এমনকি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকধারী বরকন্দাজও তল্পিতল্পা গুটিয়ে সস্থানে প্রস্থান করে। সারা রাত সে আর সেদিকে আসে না। সেদিন আমরা দুজনেই ভালো করে খেতে পারলাম না। সারা দিনটা কেমন যেন উদ্বেগ ও চাঞ্চল্যের মধ্যে কাটল। বাড়িতে কাউকে কিছু বললাম না। বেলা পড়তেই আমরা দুটো মোটা লাঠি এবং একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরুলাম। তখনও সন্ধে ঘনিয়ে আসতে কিছুক্ষণ দেরি ছিল, তাই আমরা কিছুক্ষণ গ্রামের এদিক ওদিকে ঘুরে বেড়াতে লাগলাম। হঠাৎ রণজিতের সাথে দেখা হয়ে গেল। রণজিৎ আমার বিশেষ বন্ধু, আমারই সমবয়সী এবং সহপাঠী। আমাকে দেখে সে আশ্চর্য হয়ে বলে উঠল, কি হে রমেশ যে, তাই এখানে? আমি হেসে বললাম, আরে তুমি এখানে? আরে আমার যে এখানে মামার বাড়ি। ও, আর আমার শ্বশুর বাড়ি। ইনি আমার বড় সম্বন্ধী, বুঝলে অবনী। রণজিৎ আমার অনেক দিনের বন্ধু, বিএ পাশ করে এখন পশ্চিমে চাকরি করছে। আচ্ছা আচ্ছা, বেড়াতে বেরিয়েছ বুঝি? বেড়াতে বই কি। আমি একবার অবনীর দিকে চেয়ে বললাম, এগেও সঙ্গে নি, কি বলো অবনী? দলে ভারী হওয়া যাবে। তা বেশ তো, চলুন না রণজিৎ বাবু আমাদের সঙ্গে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি তা তো তোমায় এখনো বলা হয়নি। ভয় পাবে না তো? আমরা আজ ভূত দেখতে যাচ্ছি। রণজিৎ হো হো করে হেসে উঠল। তাই নাকি? তা কোথায় হে? অনেকদিন থেকে না ভূতের সঙ্গে চাক্ষুষ পরিচয় হওয়ার ইচ্ছে আমার রয়েছে। অনেকবার অনেক জায়গায় গেছিও বটে, কিন্তু অদৃষ্টে সাক্ষাৎ লাভ ঘটেনি। এখন তোমার দৌলতে যদি হয়ে যায়, তা হ্যাঁ, সেই থিয়েটারে ভূত দেখতে যাচ্ছ নাকি? তাহলে তুমিও সে খবর জানো দেখছি। তার জানি না, মামার বাড়ি তো কতবার এসেছি, সেই বাড়িটাও আমি ঘুরে গেছি। সবাইয়ের মুখে শুনি বটে সেখানে ভূত আছে। আমি তো মামার বাড়ি আসি আর চলে যাই, তাই আর ভূত দেখবার সুবিধা হয়ে ওঠেনি। বেশ হলো, চলো তাহলে যাওয়া যাক। তখন ধীরে ধীরে পৃথিবীর বুকে সন্ধ্যা নামতে আরম্ভ করেছে। আমরা তিনজনে রাজবাড়ির দিকে চলতে লাগলাম। যখন আমরা রাজবাড়ির সামনে গিয়ে পৌঁছালাম, তখন গভীর অন্ধকারে পথঘাট, বাড়িঘর, গাছপালা সব প্রায় একাকার হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে আমরা অতি সন্তর্পণে রঙ্গমঞ্চের দিকে অগ্রসর হতে লাগলাম। টর্চ জ্বাললে পাছে কেউ দেখতে পায়, সেই জন্য তা জ্বালা হলো না। এমনইভাবে অন্ধকার ভেদ করে আমরা পিছনের ফটকের সামনে এসে পৌঁছালাম। চেয়ে দেখলাম প্রহরীটা নেই। চুপি চুপি বললাম, বাঁচা গেল, ভূতের ভয়ে এদিকে আর কেউ আসবে না। অবনী বলল, এখন কি করবে হে রমেশ? ভেতরে ঢুকবে না বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখবে? এইখানে খানিকটা দাঁড়িয়ে থেকে দেখা যাক না, কান্নাকাটি কিছু শুনতে পাওয়া যায় কিনা। শব্দ শুনলেই তিনজনে ঢুকে পড়া যাবে। তাই ঠিক হলো। অবনী টর্চটা জেলে ফেলল। আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। এইভাবে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। ভিতরে ও বাইরে কোথাও কোনো সারা শব্দ নেই। সব যেন নিস্তব্ধ, নিঝুম। এমন সময় হঠাৎ আমাদের চমকে দিয়ে রঙ্গমঞ্চের ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ ভেসে এলো। মূর্ছে ধরা কপিকলের সাহায্যে কি যেন একটা টেনে তোলা হচ্ছে। ব্যাপার কি? আমরা এই ওর মুখের দিকে চাইলাম। অবনী বলল, ওই শোনো, ছপ করে আবার শব্দ হলো। সেটাকে ওপরে তুলেই দড়িটা ছেড়ে দিয়েছে। চলো, আর দেরি করা নয়, এক্ষুনি ভেতরে ঢুকে পড়া যাক।
এমনি করে বদমাইশেরা লোককে ভয় দেখায়। বেটাদের আজকে হাতে না হাতে ধরতেই হবে। আবার শব্দ হলো, ঘর ঘর ঘর। আমি হঠাৎ অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, আবার তুলছে, যেমন করে হোক ভেতরে ঢুকতে হবে, ভাঙো ফটক। সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে আমি ফটকের উপরে সজোরে একটা পদাঘাত করলাম। খোলা ফটকটা উন্মুক্ত হয়ে গেল। পড়তে পড়তে কোনো রকমে সোজা হয়ে দাঁড়াতেই আবার সেই কি একটা পড়ার শব্দ শুনতে পেলাম। আমি আরো উত্তেজিত হয়ে প্রবেশদ্বারের অনুসন্ধানে ছুটলাম। অবনী টর্চটা উঁচু করে ধরল। ঠিক সামনেই দেখলাম দরজাটা। ধাক্কা দিতেই সেটা খুলে গেল। এবার সেই খড়খড় শব্দটা যেন আরো স্পষ্ট শুনতে পেলাম। মনে হলো যেন আরো জোরে জোরে তারা সেটাকে টেনে তুলছে। ফটক খোলার শব্দ, দরজা খোলার শব্দ, কিছুই কি তাদের কানে যায়নি? তারা কি এমনই স্থির নিশ্চিত হয়ে আছে যে ভূতের ভয়ে কেউ এদিকে আসবে না, দূর থেকে পালিয়ে যাবে? নাকি তারা আমাদের আগমন বুঝতে পেরে ভয় দেখাবার জন্যই জোরে শব্দ করছে? তারা তো কম ধরিবাজ নয়। আমরাও দলে 3 জন আছি। হাতে নাতে ধরে তাদের চালাকি ঘুচিয়ে দেব। প্রবেশদ্বারটা রঙ্গমঞ্চের এক পাশে। আমরা আর কাল বিলম্ব না করে ভেতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে ঝপ করে কি একটা ফেলার শব্দ হলো। আমরা ঘুরে একেবারে ড্রপসিনের ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম বহুকালের অব্যবহৃত ড্রপসিনটা পড়ে আছে, কিন্তু জোরে জোরে কাঁপছে। আমি চাপা গলায় বললাম, ওরা আমাদের দেখতে পেয়ে নিশ্চয়ই স্টেজের ভেতরে কোথাও লুকিয়ে পড়েছে। বেগতিক থাকলে পালাবে, এখনই ওদের ধরে ফিরতে হবে। ঘর ঘর করে আবার শব্দ হলো। টর্চের উজ্জ্বল আলোয় সবিস্ময়ে দেখলাম সেই শতচ্ছিন্ন ড্রপসিনটা ধীরে ধীরে উপরে উঠতে আরম্ভ করেছে, আর তার ছেঁড়া অংশগুলো শূন্যের উপর ফরফর করে পড়ছে। ক্রোধে আমার সারা শরীর জ্বলে উঠল। কি এত দূর স্পর্ধা! আমাদের গ্রাহ্যের মধ্যেই আনছে না। অবনীর দিকে চেয়ে বললাম, তুমি টর্চ ধরে এখানে দাঁড়িয়ে থাকো, আমরা দুজনে উপরে উঠে ব্যাটাদের ধরছি। এসো তো রণজিৎ। আমি এক লাফে স্টেজের উপর গিয়ে উঠলাম। রণজিৎ আমাকে অনুসরণ করল। টর্চের উজ্জ্বল আলোতে স্টেজের ভেতরটা বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমরা দুজনে বিভিন্ন উইংসের দিকে ছুটে গেলাম। এদিক ওদিক চারিদিকে ঘুরে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণ পর দুজনে আগের জায়গায় ফিরে এসে দেখলাম ড্রপসিনটা ঘর ঘর শব্দ করতে করতে স্টেজের মাথার কাছে গিয়ে উঠেছে। রণজিৎ শুকনো মুখে বলল, আরে কাউকে তো দেখতে পেলাম না, অথচ ড্রপটাও উঠছে। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ড্রপটা তো আপনা আপনি উঠতে পারে না, নিশ্চয়ই লোক আছে। আর এও আমি বলছি, তারা স্টেজের নিচে লুকিয়ে বসে কপিকলের দড়ি টানছে। এসো তো একবার দেখি, যাবে আর কোথায়? হঠাৎ ড্রপসিনটা আমাদের দুজনকে অবনীর দৃষ্টিপথ থেকে আড়াল করে ঝপ করে শব্দ করে নিচে পড়ে গেল। অন্ধকার যেন অকস্মাৎ আমাদের গ্রাস করে ফেলল। কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। এক মুহূর্ত পরেই ড্রপসিনের ছেঁড়া অংশ দিয়ে টর্চের আলো ভিতরে প্রবেশ করল। আমিও নিজেকে প্রকৃতস্থ করে নিলাম। চিৎকার করে বললাম, দেখলে অবনী শয়তানি, ড্রপটা কি করে আমাদের মুখের ওপর ফেলে দিলে? স্টেজের নিচে বসে মনে করছে অন্ধকারে আমরা দেখতে পাবো না, ওদের যা ইচ্ছে তাই করবে। তা হচ্ছে না, ওদের ধরতেই হবে। এমন সময় ঠিক পিছন থেকে হঠাৎ যেন ঘুঙুরের শব্দ পেলাম। মনে হলো কে যেন ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। মুখ ফেরালাম, কাউকেই দেখতে পেলাম না। তাই তো, এ কি হলো? ওই যে কে যেন আমার চারিদিকে ঘুরে ঘুরে নাচতে আরম্ভ করেছে। আমি চারিদিকে দৃষ্টি ফেরাতে লাগলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না।
ড্রপসিনটা যে ইতিমধ্যে কখন আবার উঠতে আরম্ভ করেছে তা লক্ষ্য করিনি। ভিতরে টর্চের উজ্জ্বল আলো পড়তেই চেয়ে দেখলাম ড্রপটা অনেকখানি উপরে উঠেছে। নাচও খুব জোরে চলছে। যেন স্পষ্ট অনুভব করলাম এক নৃত্যকুশলা নটি লীলায়িত ভঙ্গিতে মধুর ছন্দে আত্মহারা হয়ে নাচছে। সে নৃত্যের যেন বিরাম নেই। কিছুক্ষণের জন্য আমিও কেমন যেন আত্মহারা হয়ে গেলাম। ইতিমধ্যে ড্রপটা উপরে উঠে আবার ঝপ করে নিচে পড়ে গিয়ে সমস্ত জায়গাটা যখন অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল, তখন আমার চৈতন্য ফিরে এলো। ঘুঙুরের শব্দও আর শুনতে পেলাম না। এতক্ষণে আমার অন্তরে ভয়ের সঞ্চার হলো। তবে কি জনশ্রুতি সত্যি? কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা হলো না। ভ্রম ভ্রম সবটাই একটা বিরাট ভ্রম যেন। এতক্ষণ রণজিতের দিকে চাইবারও অবকাশ ছিল না। এবার তার মুখের দিকে চেয়ে বললাম, রণজিৎ, তুমিও কি ঘুঙুরের শব্দ শুনেছ? রণজিৎ কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি খুব স্পষ্ট, কিন্তু কাউকে দেখতে পাইনি। রমেশ কি করে এখান থেকে বেরোবে? দেখলাম রণজিৎ অত্যন্ত ভয় পেয়ে গেছে। তাই তো ভাবতে লাগলাম, দুজনের একই ভ্রম হওয়া কি সম্ভব? অবনীকে ডেকে প্রশ্ন করলাম, তুমিও শুনেছ অবনী ঘুঙুরের শব্দ? ড্রপটা তখন অবনীকে আড়াল করে পড়েছিল, কাজেই কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। বাইরে থেকে সে টেনে টেনে উত্তর দিল, শুনেছি রমেশ, শুনেছি। বেশ বুঝতে পারলাম একটি মেয়ে ঘুঙুর পাই দিয়ে নাচছে, কিন্তু কিন্তু তার চেহারা তো দেখতে পেলুম না। তাই তো, তিনজনেই নাচের শব্দ শুনেছি, কিন্তু কে নাচছিল তা তো দেখতে পাইনি। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এ কি অদ্ভুত ব্যাপার! ড্রপসিনটা ঘর ঘর শব্দ করে উঠছে, আবার ঝপ করে শব্দ করে নিচে পড়ছে। স্টেজের উপর ঘুঙুর পায়ে নাচ চলছে, অথচ কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হলো ছুটে পালিয়ে যাই। রণজিৎকে ডেকে বললাম, রণজিৎ, এখানে থেকে কাজ নেই, চলো বেরিয়ে পড়ি। রণজিৎ ভাঙা গলায় বলল, তাই চলো। আমার নিঃশ্বাস বদ্ধ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। কোন রকমের ড্রপটার পাশে গিয়ে স্টেজের উপর থেকে দুজনে নিচে লাফিয়ে পড়লাম। দেখলাম অবনীর হাতে টর্চটা ঠকঠক করে কাঁপছে, যেন এখনই হাত থেকে পড়ে যাবে। আমি তাড়াতাড়ি গিয়ে তার হাত ধরে বললাম, শিগগিরই বেরিয়ে পড়ো। কিন্তু বাইরে যাওয়া আর হলো না। এক মনুষ্য মূর্তিকে হঠাৎ আমাদের দিকে অগ্রসর হতে দেখে আমরা তিনজনেই স্তব্ধ হয়ে দাঁড়ালাম। একেবারে কাছে আসতেই দেখলাম লোকটার মুখ দীর্ঘ সাদা গোঁফ দাড়িতে ভর্তি। তার মাথার চুলও একেবারে সাদা এবং অবিন্যস্ত। গলায় মোটা সোনার হার এবং গায়ে বহুমূল্য হাসিয়াদার শালের চোগা। দুই হাত অঞ্জলিবদ্ধ, চোখের দৃষ্টি বিভ্রান্ত। মনে হলো সে যেন আমাদের দেখতে পায়নি। আপন মনে সে কাতর কণ্ঠে বলতে লাগলো, আর যে পারি না, আর কতদিন এমনই ভাবে আমায় এখানে আকর্ষণ করে আনবে? আমাকে মরতেও দেবে না, মেরেও ফেলবে না। আবার ড্রপ তুলছ, আবার নাচ। থামাও থামাও, আমার একখানা পাঁজর যে খসে যাচ্ছে। তাই তো, ওই যে ড্রপটা তেমনই ঘর ঘর শব্দ করে আবার উপরে উঠছে। ওই যে সেই অদৃশ্য নৃত্য আবার আরম্ভ হয়েছে। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই গ্রামের বৃদ্ধ লোকটার কথা। বটগাছ তলায় তার মুখটা স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু তার চোখটা আবছা দেখেছিলাম।
সব সূত্র এক এক করে মিলে গেল। এই বৃদ্ধ লোকই সেই দিনের সেই বৃদ্ধ লোক যাকে আমি বটগাছ তলায় দেখেছিলাম। আবার সেই শব্দটা কানে আসতে শুরু করলো, সেই ঘুঙুরের সেই আর্ত চিৎকার। ওই যে সেই কায়াহীন নর্তকীর ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে। সেই বৃদ্ধ এতক্ষণ স্টেজের নিচে দাঁড়িয়েছিল, কে যেন তাকে জোর করে স্টেজের উপর টেনে তুলে নিল। সে দু হাত জোর করে হাঁটু পেতে সেই জীর্ণ মেঝের উপর বসে পড়ল এবং কাতর কণ্ঠে কার কাছে যেন করুণা ভিক্ষা করতে লাগলো। আর তাকে ঘিরে ঘুঙুরের শব্দ তালে তালে সেই অদৃশ্য নর্তকী যেন উন্মত্ত হয়ে নাচতে লাগলো। হঠাৎ বৃদ্ধ যেন মরিয়া হয়ে চিৎকার করে বলে উঠল, ধরা দেব, ফাঁসি যাব, খুন করেছি, স্বীকার করব, দেখিয়ে দেব তোমাদের দুজনের জীর্ণ কঙ্কাল এখান থেকে টেনে টেনে বের করে সবাইকে দেখিয়ে দেব। আর পারি না, একটা দিন রেহাই নেই, রোজ টেনে টেনে এমনই করে দগ্ধে মারবে। কি অসহ্য যন্ত্রণা, ক্ষমা নেই, ক্ষমা নেই। বলতে বলতে বৃদ্ধ ধরাস করে মেঝের উপর পড়ে গেল। কে যেন তাড়াতাড়ি ড্রপটা ফেলে দিল। নাচের শব্দ থেমে গেল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠেছিল। বুকের ভিতর হৃৎপিণ্ডটা ক্রমাগত আছাড় খাচ্ছিল। চোখের দৃষ্টি ক্রমে ঝাপসা হয়ে আসছিল। নিঃশ্বাস যেন আর ফেলতে পারছিলাম না। এমন সময় বাইরেকার পরিচিত কণ্ঠস্বর কানে এসে প্রবেশ করল। আমার অবশ দেহে যেন কিঞ্চিত বল সঞ্চার হলো। আমি কোনো রকমের সোজা হয়ে দাঁড়ালাম। ওই যে ভেতরে আলো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওরা ওরা ওখানেই আছে, দেখো। এ কি? এ যে আমার শ্বশুর মশাইয়ের কণ্ঠস্বর। আমার বুকের স্পন্দনও অনেকটা কমে এলো। এতক্ষণ পরে আমি একবার অবনী ও রণজিতের মুখের দিকে চেয়ে দেখলাম। তাদের মুখ যেন মরার মতো রক্তশূন্য। আমাদের কারো মুখ দিয়ে একটা কথাও বের হলো না। দেখতে দেখতে শ্বশুর মশাই তার পুরনো চাকরটাকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। চাকরটার হাতে একটা লণ্ঠন ছিল। আমাদের বিবর্ণ মুখের দিকে চেয়ে তিনি বলে উঠলেন, ছি, তোমাদের কাল মানা করলুম, তবু তোমরা এখানে এসেছো। হ্যাঁ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমরা নিঃশব্দে তাকে অনুসরণ করে রঙ্গমঞ্চ থেকে বের হলাম। এতক্ষণে যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। সে রাতে একেবারেই ঘুমোতে পারলাম না। তারপর আবার বাড়ি এসে আরেকটি ঘটনা ঘটল। শাশুড়ি ঠাকুরন একটি অদৃশ্য এবং অস্পষ্ট আবছা ছায়ামূর্তি দেখে আতর্কিতে ভয় পেলেন। ভয়টা পেলেন ওপরতলার ঘর থেকে। তিনি স্পষ্ট দেখেছেন এক বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার মাথাতেও লম্বা লম্বা সাদা চুল এবং এক মুখ দাড়ি, ঠিক আজকের সেই বৃদ্ধর মতো। এবং আরো একটা চমকপ্রদ বিষয় হচ্ছে, যখন সেই ভদ্রলোক তার মাথাটা পিছন দিকে ঘোরালেন, তখন শাশুড়ি ঠাকুরন স্পষ্ট দেখেছেন তার মাথাতে একটা টিকি, যেমন থাকে পুরুত মশাইয়ের বা পণ্ডিতদের অথবা ব্রহ্মদৈত্যের। ভয়ে শিউরে উঠলাম। কেউই ভালো করে খেতে পারলাম না। যে যা নিজের ঘরে ঠাকুর নাম করে ঢুকে পড়লাম। ঘুমোবার আশায় যেই চোখ বুঝছি, অমনি কয়েক ঘন্টা আগের সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। যখন ভোরের আলো ঘরের মধ্যে এসে প্রবেশ করল, তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠলাম, তখন বেলা 9টা বেজে গেছে। জানলাম অবনীর তখনও ঘুম ভাঙেনি। শ্বশুর মশাইয়ের সাথে
দেখা হতেই তিনি অত্যন্ত গম্ভীর মুখে বললেন, এই মাত্র শুনলুম খানিকক্ষণ আগে ওই ভাঙা স্টেজের ওপর রাজা বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমি চমকে উঠলাম, ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করলাম, আচ্ছা, রাজা বাহাদুরের কি খুব লম্বা দাড়ি ছিল আর এক মাথার সাদা চুল? হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলো দেখি। গভীর বিস্ময়ে দু চোখ বিস্ফারিত করে আমি বললাম, ওই রাজা বাহাদুর, ওই রকম চেহারারই এক বুড়োকে কাল আমরা স্টেজের ওপরে টেনে তুলতে দেখেছি। আপনার সঙ্গে যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি, সেই লোকটা তখন ওই স্টেজের উপরেই পড়েছিল। এবং ওই ভদ্রলোককেই আমি না প্রথম দিন যখন এই গ্রামে আসছিলাম, তখন ওই গ্রামের পাঁচমাথা মোড়ের ওই যে বড় বটগাছটা আছে, ওই বটগাছ তলাতেই আমি ওরকম একজনকে দেখতে পেয়েছিলাম। এবং আজকে মা যা বললেন, মায়ের বিবরণের সাথেও কিছুটা। শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন, ফণীন্দ্রনাথ পালের কাহিনী অবলম্বনে রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। গল্পের সূত্রধর ও কথকের চরিত্রে আমি রূপঙ্কর, বিভিন্ন চরিত্রে পার্থ অরণ্যদেব, রাজ, সৌমিক, দেবর্ষী, রাহুল, প্রদ্যুৎ, কৃষ্ণা, দেবস্মিতা ও রূপঙ্কর। শব্দ সংযোজন সায়ন্তন দাস। শব্দগ্রহণ পরিচালনায়, আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনিংয়ে আমি রূপঙ্কর। আজকের গল্পের প্রশ্ন, কথকের শ্বশুর মশাইয়ের বাড়ি কত বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে? সঠিক উত্তর লিখে জানান কমেন্টে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। অথবা নিজের লেখা কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প ইমেল করে দিতে পারেন tales-of-phoenix@gmail.com এ। বানানটি বলে দিই, THETALESOFPHOENIX@gmail.com। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। আজকের গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বাঁধারের গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়।